ক্রিং ক্রিং ক্রিং। দরজার সামনে দাঁড়িয়ে বেল বাজাচ্ছি। বেশ কয়েকবার বেল বাজানোর পরে দরজা খুলল। দরজা খোলার সাথে সাথে আমার ফুফু আমাকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দিল। কেমন আছিস বাবা? তোকে কতদিন পরে দেখছি। তুই তো আমাদের কথা ভুলেই গেছিস। তুই কত বড় হয়ে গেছিস। এতগুলো প্রশ্ন আমার দিকে ছুড়ে দিল। আমাদের কি করে ভুলি বলো তো? তোমাদের কথা তো আমার সব সময় মনে পড়ে, কিন্তু কি করব বলো, পড়াশোনার জন্য আসা হয় না। তবে এবার মাসখানেক থাকবো। তাহলে তো ভালোই হবে, অনেক মজা হবে। যা বাবা, রেস্ট নে। মিম মিম আমার ফুফাতো বোন, তবে দুঃখের বিষয় মিম আমার 2 বছরের বড়। মিমের ঘরে গিয়ে বিশ্রাম নে, আমি নাস্তা আনছি। আমি মিমের ঘরে গিয়ে দেখি রুমটা অনেক সুন্দরভাবে সাজানো আছে। দেখেই বোঝা যাচ্ছে মিমের হাতের কাজ অনেক সুন্দর। এবার আমার পরিচয় দিয়ে নেই। আমি মেহেদী হাসান, অনার্স প্রথম বর্ষে পড়ি। আমার বাড়ি ঝিনাইদহের ছোট্ট একটা গ্রামে। আমার ফুফুর বাড়ি আজ 7 বছর পরে এসেছি। ছোটকালে মিম আর আমি অনেক খেলা করতাম, বড় বউ খেলতাম। সেসব দিনগুলি অনেক মিস করি। এবার মূল গল্পে আসি। আমি রুমে বিশ্রাম নিতে নিতে কখন যে ঘুমিয়ে পড়েছি নিজেই জানি না। কারো চিৎকার চেঁচামেচিতে ধরফর করে ঘুম থেকে উঠে পড়লাম। ওই তুই কে রে? আমার রুমে ঘুমিয়ে আছিস? তোর সাহস কি করে হলো আমার রুমে ঢোকার? তাই বলে মিম আম্মু বলে চিৎকার দিতে লাগলো। ফুফু আসলো আর বলল, কি হয়েছে, চিৎকার করতেছিস কেন? এই বাঁদর ছেলে আমার অনুমতি ছাড়া আমার রুমে ঘুমিয়ে আছে। ও তোর মামাতো ভাই মেহেদী, ভুলে গেছিস? তোরা তো একে তোরা আগে একজনকে ছাড়া আরেকজন থাকতে পারতিস না। আম্মু দেখো, যেটা ছোটবেলার কথা। আমি এখন বড় হয়ে গেছি আর অতীতের কিছু আমার মনে নেই। কথাটা রেগেও বলল। আমার মিমের কথা শুনে মনটা খারাপ হয়ে গেল। আমি ভাবতে পারছি না যে মিম আমার সাথে এমন খারাপ ব্যবহার করবে। আমি মন খারাপ করে অন্য রুমে চলে আসলাম। এসে ভাবছি হয়তো মিমের মন খারাপ, তাই আমার সাথে এমন ব্যবহার করছে। তারপর ফুফু আর ফুফার সাথে কিছু গল্প করে মিমের রুমে গেলাম। গিয়ে দেখি মিম মোবাইল টিপতেছে। আমি গিয়ে বললাম, মিম কেমন আছিস? তখনই মিম রেগে বলল, ওই তুই আবার এসেছিস আমার রুমে, তাও আবার অনুমতি ছাড়া? জানিস না একটা মেয়ের ঘরে নক করে আসতে হয়? লুচ্চা কোথাকার। আর আমি তোর বড় হই, তাই আপু বলে ডাকবি। বল কি করতে এসেছিস আমার রুমে? না কিছু না, এমনি এসেছিলাম, চলে যাচ্ছি। যা, আর শোন, আমার রুমে আর আসবি না। আবার মন খারাপ হয়ে গেল আমি নাকি লুচ্চা। আমি তো এখানে শুধু মিমের জন্য এসেছি। মিমকে আমি ভালোবাসি সেই ছোটকাল থেকে। তবে মিম আমাকে মনে হয় ভালোবাসে না। তবে আমিও হাল ছাড়ার পাত্র নই। আমি মিমের ভালোবাসা পেয়েই ছাড়বো। আমি নিজের রুমে চলে আসলাম। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ড্রয়িং রুমে এসে দেখি ফুফু, ফুফা আর মিম বসে আছে। আমি ওখানে বসলাম। তখন ফুফু বলল, তোর একা থাকতে ভালো লাগছে না তাই না? আজ বিকালে তুই আর মিম একটু বাইরে থেকে ঘুরে আয়। আমি মিমের দিকে তাকিয়ে দেখি মিম অনেক বিরক্ত হচ্ছে। তারপর বিকালে আমি আর মিম ঘুরতে গেলাম। মিম আসতে চাইছিল না, শুধু ফুফু জোর করে পাঠাইছে। তারপর কিছু দূর হাঁটার পর দেখি মিম আমার পিছনে নেই। পিছনে তাকিয়ে দেখি মিম একটা ছেলের সাথে মোটরসাইকেলে উঠে চলে যাচ্ছে। আমি আর সামনে না গিয়ে বাড়ি চলে আসলাম। রুমে বসে আছি, তখন ফুফু বলল, মিম তোর সাথে গিয়েছিল, একসাথে আসলি না কেন? আসলে ফুফু, মিম ওর বান্ধবীদের সাথে কথা বলেছে, তাই আমি চলে আসছি। ও তা, একটু বিশ্রাম নিয়ে খেতে আয়।
আমি রাতে খাওয়া-দাওয়া করে আবার মিমের রুমে গেলাম। যাই একটু দেখে আসি কি করছে আমার ভালোবাসার মানুষটা। আমি রুমে গিয়ে বললাম, "মিম আসবো?" আমার দিকে মিম তাকালো। বুঝতে পারলাম মিম আমার আশা দেখে অনেক বিরক্ত হলো। মিমের চেহারা দেখে তা বুঝতে পারলাম। "বল কি বলবি? তাড়াতাড়ি বল। আর তোকে না বলেছি আমাকে আপু বলবি?" আর বলল, "কি করতে এসেছিস?" আর বলে আমাকে উদ্ধার কর। "আপু, আমি এসেছি বলে তুমি অনেক বিরক্ত বোধ করছো, তাই না?" "হ্যাঁ, অনেক বিরক্ত হয়েছি। আর যা বলবি তাড়াতাড়ি বলে এখান থেকে যা।" আমি মন খারাপ করে নিচে রুমে চলে আসলাম। আর ভাবছি মিম কেন আমাকে সহ্য করতে পারছে না। কি দোষ করেছি আমি? নাকি মিমের বয়ফ্রেন্ড আছে? আচ্ছা, সেদিন যেই ছেলেটা মোটরসাইকেলে উঠে চলে যাচ্ছিল সে মিমের বয়ফ্রেন্ড না তো? আমি মিমকে আমার মনের কথা বলবো, যা হবে পরে দেখা যাবে। পরের দিন সকালে মিমের রুমে যাচ্ছি, তখন শুনতে পেলাম মিম কার সাথে যেন কথা বলছে। কথাগুলো এমন ছিল, "জান তুমি নাস্তা করেছো?" পাশ থেকে কি বললো জানি না, তবে মিম আবার বলল, "তুমি খাওয়ার পর আমি খাবো।" তারপর কিছু রোমান্টিক কথা বলে রেখে দিল। আমি এবার রুমের ভেতর গিয়ে মিমকে বললাম, "মিম তোমার সাথে আমার কিছু কথা আছে, কি বলবি? তাড়াতাড়ি বল, আমার হাতে তোর বক বক শোনার সময় নেই। আমি তোমাকে ভালোবাসি, সে প্রথম থেকে ভালোবাসি, সেই ছোটবেলা থেকে আমি অনেক ভালোবাসি। তারপর যখন আমি চলে যাই তখন তোমার জন্য খুব খারাপ লাগতো। আমি তোমাকে অনেক ভালোবাসি, আমাকে ফিরিয়ে দিও না। তোর সাহস কি করে হলো আমাকে প্রপোজ করার? তুই ভাবলি কি করে তোর প্রপোজ আমি মেনে নেব? আমি তোর সিনিয়র আর তোর বড় ফুফাতো বোন। তুই কি করে ভাবলি আমি তোকে ভালোবাসবো? আর আমার বয়ফ্রেন্ড আছে, কিন্তু তোর মতো পিচ্ছি না, বুঝলি? তুই আমার সামনে আর আসবে না। তোকে দেখলে আমি সহ্য করতে পারি না, যত সব লুচ্চার দল।" মিমের বয়ফ্রেন্ড আছে এই কথা শুনে আমার চোখ থেকে কয়েক ফোঁটা নোনা জল বের হলো। আর সবচেয়ে বড় কষ্ট হলো মিম আমাকে লুচ্চা বলেছে। আমি মিমকে ভালোবাসি বলে কোনো মেয়ের সাথে আমি প্রেম করিনি। তারপর আমি মাথা নিচু করে কান্না করতে করতে নিজের রুমে চলে আসলাম। রুমে এসে দরজা আটকে অনেক কান্না করতে লাগলাম। তারপর সারাদিন আর ঘর থেকে বের হয়নি। ফুফু অবশ্য কয়েকবার ডাক দিতে এসেছিল। 2 দিন মিমের সাথে কোনো দেখা নেই, কোনো কথা নেই। তারপর মিমের সাথে আমার সিঁড়ি দিয়ে নামতে একবার সামনাসামনি দেখা হলো। তখন মিম চোখ মুখ রাগীভাবে নিয়ে চলে গেল। আমি নিচে এসে ফুফুর সাথে কিছু কথা বলে আবার রুমে চলে আসলাম। আমি আবার মিমকে প্রপোজ করব। যদি মানা করে দেই তাহলে আমি আর মিমের সামনে আসবো না। আমি মিমের জীবন থেকে অনেক দূরে চলে যাব। তারপর আমি মিমের রুমে গিয়ে আবার প্রপোজ করলাম। তারপরে যা বলল আমি এর জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। আমি মিমকে প্রপোজ করার সাথে ঠাস করে ২টা চড় মেরে দিল আর বলল, "তোর সাহস তো কম না, লুচ্চা ছেলে কোথাকার! তোকে একদিন মানা করার পর আবার প্রপোজ করতে এসেছিস। তোকে মামাতো ভাই বলে পরিচয় দিতে আমার ঘৃণা হচ্ছে। আমি তোকে সত্যিই ভালোবাসি।" সেই ছোট ঠাস কথা শেষ করার আগে আবার একটা চড় মারল। এবার এত জোরে চড় মারছে, মেরেছে, ঠোঁট দিয়ে রক্ত বের হচ্ছে। আর আমার চোখ দিয়ে অঝোর ধারায় বৃষ্টি ঝরছে। আমি মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। মিম আবার গালাগালি দিতে লাগলো, "বেয়াদব ফাজিল পোলা, তুই আমার সামনে আর আসবি না। তুই এখনই এই বাড়ি থেকে চলে যাবি। তোর মতো লুচ্চা পোলা আমি এই বাড়িতে দেখতে চাই না।" তাই বলে মিম চলে গেল। আমি সেখানে ঠায় দাঁড়িয়ে চোখ দিয়ে নোনা পানি বের হচ্ছে। তারপর ওখান থেকে চলে এসে নিচের রুমে গিয়ে কান্না করেছি আর ভাবছি মিম কি সত্যি আমাকে সহ্য করতে পারে না? আমি তো মিমকে অনেক ভালোবাসি। মিম আমার ভালোবাসা বুঝলো না। ঠিক আছে, আমিও কোনোদিন আর মিমের সামনে আসবো না। আমি আজই এ বাড়ি ছেড়ে চলে যাব। থাকবো না আর এ বাড়িতে। মিম আমাকে ভালোবাসে না, তাহলে কেন আমি তার সামনে যাব আর তাকে ডিস্টার্ব করব? আমি ব্যাগ গুছিয়ে নিয়ে যাওয়ার জন্য বাইরে যাচ্ছি। তখন ফুফু বলল, "কোথায় যাচ্ছিস তুই ব্যাগ নিয়ে?" "আমি বাড়ি চলে যাচ্ছি ফুফু।"
থাকবো না এ বাড়িতে, আর কোনোদিন আসবো না এ বাড়িতে। কেন, কি হয়েছে বলবি তো আমায়? আর তুই বলেছিলি 1 মাস থাকবি, তাহলে চলে যাচ্ছিস কেন? কেবল তো 20 দিন হলো। আমার কলেজ থেকে ফোন দিয়েছিল, একটা জরুরি কাগজে সাইন করতে হবে, তা আবার পরশু দিনের মধ্যে। আমি চলে আসছি তখন ফুফু বলল, বাবা আবার আসিস? আমার মনে হয় আসা হবে না ফুফু এখানে, তবে তুমি আমাদের বাড়ি যাবে তাই বলে চলে আসলাম। বাড়ি এসে রুমের দরজা জানালা বন্ধ করে অনেক কান্না করতে লাগলাম। তবে পরে যে চড়টা মেরেছে সেই চড়ের ব্যথা এখনো আছে। আমি আর কোনোদিন এই লুচ্চা মার্কা চেহারা মিমের সামনে আর দেখাবো না। আমার সারাদিন রুমের মধ্যে কাটিয়ে দেই, বাইরে বেশি বের হই না। আর শুধু বলে, কি হয়েছে তোর ফুফু? বাড়ি থেকে এসে সারাদিন রুমের মধ্যে কাটিয়ে দিস, কি হয়েছে বলবি? আর তোর বাম পাশের মুখটা এমন ফুলে আছে কেন? এই যে ধরা পড়ে গেলাম নাকি? না, কিছু হয়নি। 2 দিন ঠিক মতো ঘুম আসছে না, তাই হয়তো ফুলে আছে। আমি তাড়াতাড়ি ওয়াশরুমে চলে গেলাম ফ্রেশ হতে, না হলে বুঝে ফেলতো। আমি বুঝি না মায়েরা সবকিছু কিভাবে বুঝে যায়, কিছু না বললেও কেমন করে সব কিছু ধরে ফেলে। আমি ফ্রেশ হয়ে দেখি মা চলে গেছে। আমি আবার দরজা আটকে মেমের কথাগুলো ভাবছি, আর চোখ দিয়ে অনবরত পানি বের হচ্ছে। এইভাবে কেটে গেল 2 মাস। এখন মিমকে ভুলে থাকার চেষ্টা করি, কিন্তু ভুলে যাওয়ার বৃথা চেষ্টা করি, কারণ মিমকে সত্যিই ভালোবেসেছিলাম। আমার ভালোবাসায় কোনো প্রকার ছলনা ছিল না। ফুফুর সাথে মাঝে মাঝে কথা হয়, তবে ফুফু বলে মিমের সাথে কথা বলবি, তাই বলে মিমের কাছে নিয়ে দিয়ে যে মিম হ্যালো বলে, তখন আমি সাথে সাথে ফোন রেখে দিই। কি হবে আর মিথ্যা মায়া বাড়িয়ে? সে তো আমাকে সহ্য করতে পারে না, তাহলে কেন আমার সাথে কথা বলবে? মেয়েদের মন বোঝা খুবই পরিশ্রমের কাজ। আমি ফোন রেখে ভাবছি, একটু কথা বলা ভালো ছিল। কতদিন মিমের কণ্ঠ শুনিনি। না থাক, মিমের সাথে আমি কেন কথা বলবো? সে তো বলেছিল যেন তার সাথে আর কোনোদিন কথা না বলি, তাহলে কথা কেন বলবো? এভাবে আরো কিছুদিন কেটে গেল। একদিন বন্ধুদের সাথে আড্ডা দিয়ে বাড়ি এসে রুমে গিয়ে দেখি আমার রুমটা অনেক সুন্দর করে সাজানো রয়েছে। আমি ভাবলাম, কে এত সুন্দর করে রুমটা সাজানো? আসলেই মানতে হবে, যে সাজিয়েছে তার হাতের কাজ অনেক ভালো। আমি আর কিছু না ভেবে ফ্রেশ হয়ে শুয়ে পড়লাম। যেই ঘুম ঘুম ভাব চলে আসছে, তখন কোনো একটা শব্দের কারণে ঘুম ভেঙে গেল। আমি চোখ খুলে দেখি মিম আমার সামনে দাঁড়িয়ে আছে, আর আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি তাড়াতাড়ি উঠে চোখ মুছতে মুছতে বললাম, মিম তুমি এখানে? সরি মিম আপু, তুমি এখানে কেন? আসতে পারি না? হুম? না, আসতে পারবে না কেন? তোমার মামার বাড়ি, তুমি আসতে পারবে না কেন? তাই বলে এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। তখনই মিমের সেই থাপ্পড় আর সেই অসহ্য কথাগুলো মনে পড়ে গেল, যা মিম একদিন আমাকে বলেছিল। আপনি আমার রুমে কি করছেন? আমাকে তো আপনি একদম সহ্য করতে পারেন না। আমি লুচ্চা, আর লুচ্চার রুমে কি? যেন এখান থেকে কেউ দেখে ফেললে আপনার মান সম্মান চলে যাবে। আপনি তো একদিন বলেছিলেন যে আমি যেন আপনার সামনে আর না যাই, তাহলে আমার সামনে এসেছেন কেন? যান, চলে যান আমার রুম থেকে। এবার দেখে মিম কান্না করে দিছে, আর বলছে, মেহেদি তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি তোমার ভালোবাসা বুঝতে পারিনি, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। একে আপনি একটি লুচ্চা কাছে ক্ষমা চাচ্ছেন কেন? ক্ষমা তো চাইবো কারণ আমি আপনাকে না বুঝে আবোল তাবোল কথা বলে ফেলেছি। আর হ্যাঁ, আমি চেষ্টা করবো যেন আপনার সামনে না আসতে, যতটুকু পারি আপনার থেকে দূরে থাকবো। এবার আপনি যান আমার রুম থেকে। তারপর মিম চলে গেল আমার রুম থেকে। এবার আমারও অনেক কষ্ট হচ্ছে, মিমের ওভাবে বলা উচিত হয়নি। তবে মিমের চেহারা অনেক পাল্টে গেছে, অনেক শুকিয়ে গেছে, চোখ দুইটা একদম বসে গেছে। ঘুম, কিন্তু ঘুম আর আসছে না। বারবার মিমের চেহারা চোখের সামনে ভাসছে। তারপর রাতের খাবার খাওয়ার জন্য নিচে আসলাম। এসে যেই বসবো তখন দেখি মিম আমার খাবার বেড়ে দিচ্ছে। আমি রাগ দেখিয়ে নিজের খাবার নিয়ে নিজের রুমে চলে আসলাম। এসে একা একা খেতে লাগলাম।
তবে আসার সময় মিম আমার দিকে করুণ দৃষ্টিতে তাকিয়েছিল। তারপর খেয়ে দিলাম এক ঘুম। পরের দিন সকালে উঠে দেখি মিম আমার রুমে চা নিয়ে দাঁড়িয়ে আছে। আমি মিমকে বললাম, আমি চা খাই না, চা নিয়ে চলে যান। পুরোটা মিথ্যে বলেছি। তারপর থেকে মিম সবসময় আমার আশেপাশে থাকতে চায়। আমি যতই ইগনোর করি তত আমার আশেপাশে থাকে। আমার ঘর গুছিয়ে দেওয়া, জামা কাপড় পরিষ্কার করায় সব মিম করে দেয়। তবে এসব দেখে ভালোই লাগে, কিন্তু কোথায় যেন একটু বাধে। মিম আমাকে বলেছিল যেন তার সামনে না আসতে, কিন্তু মিম তো আমার সামনে সবসময় থাকে। মিমের প্রতি আবার মায়া জন্মানোর আগে কিছু করতে হবে, তাই ভাবলাম মিমের কাছ থেকে কিছুদিন দূরে থাকবো। তাই ঠিক করলাম নানু বাড়ি থেকে একটু বেরিয়ে আসি। অনেকদিন তো বেড়ানো হয়নি। তারপর যেই ভাবা সেই কাজ, চলে আসলাম নানু বাড়ি। তারপর আসার সময় মিম আমার দিকে এক অদ্ভুত দৃষ্টিতে তাকিয়েছিল। তবে এখানে এসে মিমের কথা সবসময় মনে পড়েছে। তাও কষ্ট করে 15 দিনের মতো থাকলাম। এই কয়েকদিনে মিম আমার সাথে মোবাইলে কথা বলার অনেক চেষ্টা করেছে, কিন্তু পারিনি। আমি কথা বলিনি। একদিন মা ফোন করে বলল তাড়াতাড়ি বাড়ি চলে আসতে। আমি আর কিছু না ভেবে বাড়ি চলে আসলাম। বাড়ি এসে দেখি বাড়িতে অনেক লোকজন, সব আত্মীয় স্বজনরা এসেছে। আবার বাড়িটা অনেক সুন্দর করে সাজানো। আমি বেশ অবাকই হলাম। তারপর আমি নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে যেই বাইরে আসবো, তখন মা এসে বলল, এই নে, এই পাঞ্জাবি পরে শিগগিরই বাইরে আয়। কিন্তু কেন মা? আর আমাদের বাড়ি এভাবে সাজানো কেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। আজ তোর আর মিমের বিয়ে, আর এখনই বিয়ে হবে? কি কি বলছো মা তুমি? আমাকে না বলে বিয়ে ঠিক করেছো কিভাবে? আমাকে একবার শোনার প্রয়োজন মনে করলে না? আমি তোকে বলবো কেন? মেয়ে কি বাইরের কেউ? মেয়ে তো আমাদের নিজের মানুষ। আর তুই ছোটকালে মিমকে ভালোবাসতি। মা এইটুকু বলে চলে গেল। আর আমি ঘরের দরজা বন্ধ করে কান্না করছি। আপনারা এটা ভেবেছেন, তাই তো? আর না, আমি তো ঘরের দরজা বন্ধ করে ড্যান্স দিচ্ছি, কারণ আমি আজ অনেক খুশি। অবশেষে আমি তাকেই পেলাম। অনেক আনন্দ লাগছে। মিমকে আমি নিজের করে পেলাম। তবে কাউকে বুঝতে দেওয়া যাবে না যে আমি অনেক খুশি। আমি মুখ গোমড়া করে পাঞ্জাবি পরে নিচে এসে দেখি সবকিছু রেডি। আমার জন্য সবাই অপেক্ষা করছে। আমার যাওয়ার সাথে বিয়ে পড়ানো সব ভালোভাবে শেষ হলো। আমি জীবিত থেকে বিবাহিত হয়ে গেলাম। দেখতে দেখতে রাত হয়ে গেল। আর আমি একা একা ভাবছি যে মিম আমাকে প্রথমে অবহেলা করলো, আবার আমাকে বিয়ে করলো। কিছুই বুঝলাম না। তবে আমিও কম না। আমার আমাকে যেরকম ভাবে কষ্ট দিয়েছে, আমিও সেভাবে কষ্ট দেব। আমি ওকে প্রথমে অবহেলা করব, তারপর ভালোবাসবো। যখন প্রিয় মানুষ অবহেলা করে তখন কেমন কষ্ট হয় তা ওকে বোঝাবো। তারপর আমি রুমে ঢুকে পড়লাম। সবাই বলে পাশের ঘরে ঢুকতে একটু ভয় পায়, কিন্তু আমি ভয় পেলাম না। মনে হয় আমি একটু বেশি সাহসী। আমি যে মিমের সামনে দাঁড়ালাম, তখন মিম উঠে এসে আমার পা ধরে সালাম করলো। আহ, যে কি ফিলিংস! আমাকে প্রকৃত স্বামী স্বামী লাগছে। তারপর মিমকে উঠতে বললাম, তুমি আমাকে বিয়ে করলে কেন? তোমার তো বয়ফ্রেন্ড ছিল, তো তাকে ছেড়ে দিয়ে আমাকে কেন বিয়ে করলে? তোমাকে আমার ভালোবাসি, তাই বিয়ে করছি। কবে থেকে ভালোবাসো? সেই ছোটবেলা থেকে। নাটক করেছো আমার সাথে? তো তাহলে তুমি কার সাথে প্রেম করেছো? কার সাথে না, আমি তোমাকে শুধু ভালোবেসে গেছি। মিথ্যে বলবে না। আমি মিথ্যে বলা একদম পছন্দ করি না। আমি সত্যি বলছি, আমি কারোর সাথে প্রেম ভালোবাসা করিনি। তাহলে সেদিন কার বাইকে উঠে চলে গিয়েছিলে? আর সেদিন রুমের মধ্যে জান বলে কাকে ডাকছিলে? যে সেদিন যার বাইকে উঠেছিলাম সে আমার বন্ধু ছিল, এর বেশি কিছু না। আর সেদিন রুমের মধ্যে কথা বলেছিলাম, ওটা মিথ্যে ছিল। বুঝলাম। কিন্তু তুমি আমাকে ভালোবাসতে, তাহলে আমাকে এতদিন অবহেলা করেছো কেন? তো কি করবো তোমাকে?
তুমি সেই ছোটবেলা থেকে তোমাকে সেই ছোটবেলা থেকে ভালোবাসি। তুমি সেই ৭ বছর আগে গিয়েছিলে আর আসোনি। আমার কোনো খোঁজ খবর নেওনি, কোনো ফোন করোনি। আমার বুঝি কষ্ট হতো না? তোমাকে একবার দেখার জন্য কত ছটফট করেছি তুমি জানো? তুমি যদি আমাকে ভালোবাসতে তাহলে ৭ বছরের মধ্যে একবার হলেও তো আমার সাথে দেখা করতে। এবার আমার অনেক কষ্ট হচ্ছে মিমের কথা শুনে। আমারও কান্না আসছে। কিন্তু কষ্ট করে আটকিয়ে রাখলাম। কিন্তু তোমায় আমি এখন ভালোবাসি না। তোমার জন্য আমার মনে কোনো ফিলিংস নেই। আমি তোমাকে ভালোবাসতে পারবো না। তোমার অবহেলা যখন সহ্য করতে পারছিলাম না তখন মিষ্টি আমার পাশে এসে দাঁড়িয়েছে। মিষ্টি আমাকে ভালোবাসে আর আমিও মিষ্টিকে অনেক ভালোবাসি। এবার মিমের দিকে তাকিয়ে দেখি মিম আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে আর চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। মিমের চোখে পানি দেখে আমার খুব কষ্ট হচ্ছে। মনে হচ্ছে মিমের চোখের পানি মুছে দিয়ে ওর বুকের সাথে জড়িয়ে ধরি আর বলতে ইচ্ছে করছে ভালোবাসি তোমায়, অনেক ভালোবাসি। কিন্তু এখন এসব করলে সব মজা নিমেষেই শেষ হয়ে যাবে। মিষ্টিকে তুমি কতদিন ভালোবাসো? এই ২ মাস মতো হবে ওকে ভালোবাসি। মেয়েটা ভীষণ ভালোবাসতে পারে আর দেখতে অনেক কিউট। বিয়ের আগে কেন বললে না যে তুমি আর একজনকে ভালোবাসো? তাহলে আর তোমাদের দুইজনের মধ্যে বাধা হয়ে দাঁড়াতাম না। আমি তখন বলার পরিস্থিতি ছিল না। আর তুমি চিন্তা করো না, মাত্র ৬ মাস, ৬ মাস পরে তোমাকে রিভার্স দিয়ে দেব। তখন আমি মিষ্টিকে বিয়ে করব। মিম এবার জোরে জোরে কান্না করতে লাগলো। আমার ভীষণ কষ্ট হচ্ছে মিমের এভাবে কান্না করতে দেখে। কিন্তু কিন্তু কথায় আছে না, সবুরে মিঠা ফলে। তাই আমি একটু ধৈর্য ধরলাম। ঠিক আছে, তোমাকে আমি ৬ মাস পরে ডিভোর্স দিয়ে দিব। তারপর তুমি মিষ্টিকে বিয়ে করো। ৬ মাস পর তোমার সামনে থেকে আস্তে করে হারিয়ে যাব, তুমি টেরও পাবে না। তারপর আর কোনোদিনও আসবো না তোমার সামনে। অনেক দূরে চলে যাব। তুমি চাইলেও আর তোমাকে খুঁজে পাবে না, আমাকে আর খুঁজেও পাবে না। অনেক দূরে চলে যাব। তাই বলে বিছানায় একপাশ হয়ে শুয়ে পড়লো আর কান্না করতে লাগলো। মিমের শেষ কথাটা ভীষণ কষ্ট হলো। মনে হচ্ছে মিমকে এখনই জড়িয়ে ধরে অনেক ভালোবাসা দিয়ে আগলিয়ে রাখি। তবে মিমের শেষের কথাগুলো আমার অন্যরকম ইঙ্গিত করলো। তুমি চাইলেও ও আর আমাকে খুঁজে পাবে না, এর মানে কি? আমার খুব ভয় হলো। মিমকে আমার চোখে চোখে রাখতে হবে, তা না হলে আমি মিমকে চিরদিনের জন্য হারিয়ে ফেলতে পারি আর তার জন্য দায়ী হব আমি। তারপর আমি একটা চাদর নিয়ে ফ্লোরে শুয়ে পড়লাম। মাঝরাতে হঠাৎ করে ঘুম ভেঙে গেল। তাকিয়ে দেখি মিম বিছানার উপর বসে বসে কাঁদছে। আমার খুব খারাপ লাগছে মিমের কষ্ট দেখে। আমি বললাম, কি ব্যাপার, তুমি কান্না করছো কেন? আমার ঘুমে ডিস্টার্ব হচ্ছে, আর কান্না করলে বাইরে গিয়ে কান্না করো। আর হ্যাঁ, আমাদের মাঝে যে সম্পর্ক তা যেন মা জানতে না পারে। আর যদি জানে, আমার চেয়ে খারাপ কেউ হবে না। মিম শুধু ২ বার মাথা নাড়ালো। এবার চুপ করে ঘুমাও, আর কোনো শব্দ করবে না। সকালে ঘুমিয়ে আছি, হঠাৎ পানির ছিটা এসে ঘুম ভেঙে গেল। আমি দেখি মিম মাত্র গোসল করে বের হলো। আহ, কি সুন্দর লাগছে আমার বউকে। মনে হচ্ছে সারা জীবন দেখে যায়। আমার দিকে তাকিয়ে থাকা দেখে মিম মুখটা কালো করে রুম থেকে বেরিয়ে গেল। আমার মনটাও খারাপ হয়ে গেল। কি অপূর্ব লাগছিল আমার বউটাকে। কিন্তু বেশিক্ষণ দেখার সৌভাগ্য হলো না। তারপর উঠে আমি ফ্রেশ হতে চলে গেলাম। তারপর নিচে এসে নাস্তা করে বাইরে বেরিয়ে পড়লাম বন্ধুদের সাথে আড্ডা দিতে। সবাই আড্ডা দিচ্ছে আর আমার মন মিমের কাছে পড়ে আছে। এই দুই চোখ বারবার মিমকে খুঁজছে। আমার এমন উদাস থাকা দেখে এক বন্ধু বলল, কিরে, কি হয়েছে, মন খারাপ নাকি? আমি রাতে ঘুমাতে দেয়নি। তাই বলে সবাই ৩২টা দাঁত বের করে হাসতে লাগলো। তারপর সবাইকে চুপ করিয়ে এ পর্যন্ত মিমের সাথে যা কিছু হয়েছে সব খুলে বললাম। এবার হারামি বন্ধুগুলো সবাই চুপ করে আছে। বুঝতে পারলাম আমার মতো ওদের মনও খারাপ। এই হারামিগুলো হয়েছে এক একটা এক এক রকম। যেমন খুশির সময় খুশিগুলো ভাগ না চাইলেও দুঃখগুলো ঠিকই ভাগ করে নেবে। তারপর বন্ধুরা বলল,
তাহলে ভাবিকে সবসময় চোখে চোখে রাখবে, আর দেখবি যাতে বেশি আঘাত না পায়। আর আমি বন্ধুগুলো সবে এরকমই। তারপর বন্ধুদের কাছ থেকে বিদায় নিয়ে বাড়ি চলে আসলাম। এসে দুপুরে গোসল করে খাবার খাওয়ার সময় মা বলল, আজ মিমের বাড়ি থেকে লোক আসবে, মানে তোর ফুফু না, কোথাও যাবি না, আর রেডি হয়ে থাকিস। তারপর ফুফু বাড়ি থেকে সবাই চলে আসলো। কিছুক্ষণ কথা বলে চলে আসলাম ফুফুর মানে শ্বশুর বাড়ি থেকে। আমি আর মিম ঘরে রেস্ট নিতেছি, তখন বেশ কয়েকটা সুন্দরী মেয়ে প্রবেশ করলো, কিন্তু ভালো 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 করে খেয়াল করে দেখলাম সবাই মুখোশ পরে এসেছে। বুঝলেন না তাই না? আসুন বুঝিয়ে বলি। সবাই মুখে মেকআপ করেছে, কেউ আটা মাখছে, কেউ ময়দা, কেউ সুজি মাখছে, আবার কেউ বেসন মাখছে। তারপর সবার সাথে ফান করেছে, কেউ কেউ আবার ফাজলামি করছে। তা দেখে মিম একেবারে রেগে বেগুন ভাজা অবস্থা। তারপর মিমকে সবাই রুম থেকে তাড়িয়ে দিল আর বলল, তুমি ওদের সাথে ওভাবে কথা বলছো কেন? আর আমি কখন বলেছি? ওরাই তো এসে বলল, তাই তুমি ওদের সাথে সাড়া দেবে? ওই তুমি আমার উপর আবার বউয়ের অধিকার ফলাতে আসো না। কোনটা ভালো কোনটা মন্দ আমি সব ভালোভাবে বুঝি। তখন মিমের মুখটা মলিন হয়ে গেল আর রুম থেকে বেরিয়ে গেল, আর সারাদিন আমার সামনে আসলো না। কিন্তু আমি মিমকে এক মুহূর্ত না দেখে থাকতে পারছি না। মিম কি বোঝে না আমিও ওকে ভালোবাসি? মিম যদি আমার চোখের দিকে ভালোভাবে তাকিয়ে দেখতো, তাহলে দেখতে পারতো মিমকে আমি কতটা ভালোবাসি। তারপর রাতে দাঁড়িয়ে ছাদে উঠে দেখি মিম একা দাঁড়িয়ে কান্না করছে। আমি সেখানে গেলাম। তার চোখে পানি দেখে আমার বুকের মাঝে অদ্ভুত একটা ব্যথা টের পেলাম। আমি গিয়ে মিমের পাশে বসলাম। মিম আমাকে দেখে তার চোখের পানি মোছার বৃথা চেষ্টা করলো। তুমি কান্না করছো কেন? কই, আমি কান্না করছি? আমি আমি দেখলাম তোমার চোখে পানি, আর তুমি তোমার হাত দিয়ে পানি মুছলে। আমি কান্না করছি, কিন্তু তাতে তোমার কি? আমি কান্না করলে কারো কি আসে যায়? চিৎকার করে বলল। আমার কান্না দেখলে তোমার তো খুশি হওয়ার কথা, আর আমি তোমাদের দুজনের মাঝে বাধা হয়ে দাঁড়িয়ে আছি, তাই তো? তাহলে আমাকে তাড়াতাড়ি ডিভোর্স দিয়ে দাও, আর তুমি আর মিষ্টি বিয়ে করে সুখে শান্তিতে সংসার করো। তাই বলে মিম চোখ মুছতে মুছতে নিচে নেমে গেল। আমি কিছুক্ষণ ছাদে বসে থাকলাম আর ভাবতে লাগলাম, মিমকে অনেক অবহেলা করেছি, অনেক কষ্ট দিয়েছি। মিমকে আর কষ্ট পেতে দেব না, আর কাঁদতে দেব না। বাড়ি গিয়ে মিমকে ভালোবেসে কাছে টেনে নেব। তারপর আরো কিছুক্ষণ বসে নিচে নেমে আসলাম। তারপর সবাই মিলে রাতের খাবার খেয়ে যে যার নিজের রুমে চলে গেল। তবে খাওয়ার সময় মিম আমার সাথে একটা কথাও বলেনি, এমনকি আমার দিকে একবারও তাকায়ওনি। আমি বুঝতে পারলাম মিমের প্রচন্ড রাগ হয়েছে। তারপর রুমে গিয়ে দেখি মিম নিচে বিছানা পেতে শুয়ে পড়েছে। আমি গিয়ে বিছানায় শুয়ে পড়লাম। মিমের জন্য ভীষণ কষ্ট হচ্ছে। মনে হচ্ছে এখনই গিয়ে মিমকে সব সত্যি কথা বলে মিমকে ভালোবাসার চাদরে জড়িয়ে নেই, কিন্তু এমন করলে আর মজা থাকবে না। তারপর আমি ঘুমিয়ে পড়লাম। মাঝরাতে উঠে দেখি মিম বিছানায় নেই। তারপর চোখ গেল বারান্দার দিকে। দেখি মিম বারান্দার গ্রিল ধরে দাঁড়িয়ে আছে। আমি উঠে গিয়ে মিমের পাশে দাঁড়ালাম। আমি এসেছি, তো মিম একবারও আমার দিকে তাকালো না। কি হলো, ঘুমাবে না নাকি ঘুম আসছে না? যখন প্রিয় মানুষ অবহেলা করে আর বাসর রাতে বউকে বলে 6 মাস পর তোমাকে ডিভোর্স দিয়ে দেব, তার কিভাবে চোখে ঘুম আসবে? আর আরো যখন বলে আমি তোমাকে বউয়ের অধিকার দেব না, তখন তো আর কোনো মেয়েই বেঁচে থাকার ইচ্ছে হয় না। আমি তো বেঁচে আছি আমার মা বাবার জন্য, আর তোমার বাবা মার জন্য, আর তোমার কাছ থেকে এক টুকরো ভালোবাসা পাওয়ার জন্য। তুমি চিন্তা করো না, ডিভোর্স দেওয়ার পর আমি তোমার সামনে আর আসবো না। আমার এই বিরক্তিকর চেহারা তোমাকে আর দেখতে হবে না।
তাই বলে মিম কাঁদতে কাঁদতে চলে গেল আর তার বিছানায় শুয়ে পড়লো। আমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি, মিম তোমায় আমি অনেক ভালোবাসি, তোমাকে অবহেলা করার মধ্যে যে তোমায় কতটা ভালোবাসি তা তুমি বুঝলে না। তুমি যদি একবার আমার চোখের দিকে একটু ভালোভাবে তাকাতে, তাহলে দেখতে তোমার জন্য কতটুকু ভালোবাসা আছে আমার হৃদয়ে। আমি তো তোমাকে অবহেলা করি যেন তুমি বুঝতে পারো যে প্রিয় মানুষকে অবহেলা করলে কত কষ্ট পেতে হয়। আর 6 দিন পর 6 মাস পূরণ হবে, আর তখন ডিভোর্স পেপারের বদলে তোমায় শুধু ভালোবাসা দেব। তারপর তো আমিও গিয়ে শুয়ে পড়লাম। ফুফু বাড়ি, মানে শ্বশুর বাড়ি। আর ওই 2 দিন থাকলাম, কিন্তু মিম আমার সাথে ঠিকভাবে কথা বলেনি। আর হ্যাঁ আর না, শুধু হ্যাঁ আর না ছাড়া কিছু বলেনি। মিম আমার সামনে ঠিক মতো আসেনি। এই কয়দিন খুব মিস করেছি, এই কয় মাস খুব মিস করেছি। তারপর শ্বশুর বাড়ি থেকে বাড়ি চলে আসলাম। পরের দিন কলেজ থেকে আসার জন্য রিক্সার জন্য দাঁড়িয়ে আছি, কিন্তু একটাও রিক্সা পাওয়া গেল না। তখন দেখি আমার ক্লাসমেট তনিমা রিক্সা করে আমার সামনে দাঁড়ালো। আর মেহেদি এখানে দাঁড়িয়ে কেন? না, আসলে রিক্সা পাচ্ছি না তাই দাঁড়িয়ে আছি। তুমি চিন্তা করো না, ঠিক রিক্সা পেয়ে যাব। আচ্ছা তুমি উঠে আসো, তোমাকে তোমার বাড়ি পৌঁছায় দিই। না তুমি যাও, আমি চলে যাব। কেন যাবে না? নাকি ভাবি দেখলে রাগ করবে? তখন আর কি করা, রিক্সা উঠে পড়লাম। আমার বাড়ির পরে তনিমার বাসা। সামনে আসতেই তনিমা আমাকে নামিয়ে দিল। তারপর তনিমা চলে গেল। আমি বাসার উপর দিয়ে গিয়ে তাকিয়ে দেখি মিম দাঁড়িয়ে আছে, আমাকে দেখছি। আমি ভাবলাম মিম তো আমার সাথে এমনি কথা বলা বাদ দিয়ে দিয়েছে, আজ কি হবে আল্লাহ জানে। আমি ভয়ে ভয়ে উপরে উঠে আসলাম। এসে দেখি মিম চেয়ারে মাথা নিচু করে বসে কান্না করছে। আমি পাশে গিয়ে বললাম, কি হলো মিম, তুমি কান্না করছো কেন? কি জন্য কান্না করছি তুমি জানো না? তুমি না বললে কিভাবে বুঝবো? ওই মেয়েটার নাম কি মিষ্টি, তুমি যাকে ভালোবাসতে? না, ও মিষ্টি না, ওর নাম তানিমা, আমার ক্লাসমেট। ঠাস ঠাস, সাথে সাথে 2টা চড় মারলো। ওই, তোর ঘরে বউ রেখে আবার তুই অন্য মেয়ের সাথে ঘুরে বেড়াচ্ছিস, তোর লজ্জা করে না? ওই তুমি আমাকে মারালে কেন? হ্যাঁ, আমি যাকে ইচ্ছা তাকে ঘুরে বেড়াবো, তাতে তোর কি? ওই তুই এখন আমার স্বামী, আর তাই তুই অন্য মেয়েকে নিয়ে ঘুরে বেড়াবি, আমি তা হতে দেবো না। ওই তারে আমি বউ হিসাবে মানি না। আর 3 দিন পরে ডিভোর্স পেপার বেরিয়ে যাবে, তখন তুই কাকে চড় মারিস তখন দেখা যাবে। আর তুই চলে যাওয়ার পর আমি যাকে তাকে নিয়ে ঘুরতে পারবো, তখন আমি নামে কোনো প্যারা থাকবে না। উম, আমি তো তোর কাছে একটা প্যারা। যখন তোকে ছেড়ে অনেক দূরে চলে যাবে তখন বুঝবি মিম আমাকে কত ভালোবাসতো। তাই বলে মিম কাঁদতে কাঁদতে চলে গেল। আর আমি আসছি, আর গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছি। এই মেয়েটার হাতে কি জোর রে বাবা, 30টা দাঁত এক চড়ে নড়িয়ে দিল। আর আমি 3 দিন পরে আমিও দেখবো তুমি কিভাবে যাও, আমিও দেখবো। তারপর আমি ফ্রেশ হয়ে এসে দেখি মিম রুমে নেই। আমি খুঁজতে খুঁজতে দেখি মিম আম্মুর ঘরে বসে আম্মুর সাথে গল্প করছে। আমি মিমের কথা শুনতে লাগলাম। আম্মু, আমি যদি কোনোদিন এ বাড়ি থেকে চলে যাই তো তখন আমার কথা তোমার মনে পড়বে? কি কথা বলছিস রে তুই? কেন চলে যাবে এ বাড়ি থেকে? আর তোকে আমি যেতে দিলে তো তুই যাবি। আমি যদি কোনোদিন চলে যাই তাহলে যাওয়ার আগে যদি দেখা না হয় তাহলে আমাকে ক্ষমা করে দিবে আম্মু। কি সব কথা বলছিস? তোর কি হয়েছে বলবি তো আমার? আর তুই কেন ক্ষমা চাইবি? যত সব পাগল মেয়ে। তখন মিম আম্মুকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। আর মা বলল, কিরে এমন ভাবে কান্না করছিস কেন? কি হয়েছে, কিছু বলবি তো? মেহেদির কি তোকে কিছু বলেছে? বল, আমার মেহেদি কি কিছু বলেছে তোর? মেহেদি খুব ফাজিল হয়ে গেছে আজকে। তারা, ওর কি করি? না আম্মু, ও কিছু বলেনি, মেহেদি কিছু বলেনি, ওকে কিছু বলবেন না, ওর কোনো দোষ নেই। তারপর মিম কান্না করতে করতে উঠে চলে গেল আম্মুর রুম থেকে।
আমি রুমে গিয়ে দেখি মিম ওয়াশরুমে বসে শাওয়ার ছেড়ে কান্না করছে। আমার ভীষণ খারাপ লাগছে। পাগলি বউ আমার সব ঘটনা সত্যি সত্যি মনে করেছে। দেখতে দেখতে 3 দিন পার হয়ে গেল। এই 3 দিনে মিমের চেহারা একদম পাল্টিয়ে গেছে, অনেক শুকিয়ে গেছে। আর প্রতি মাঝরাতে মিমের কান্নার শব্দ শুনে ঘুম ভেঙে যায়। প্রতিটা রাত মিম কান্না করেছে। আজকে আমাদের বিয়ের 6 মাস পূর্ণ হলো। আমি বাইরে যাওয়ার সময় মিমকে বলে গেছি যে ডিভোর্স পেপার আনতে যাচ্ছি, তুমি সাইন করার জন্য প্রস্তুত থাকো। তাই বলে আমি বাইরে চলে আসলাম। সকালে বের হয়েছি, বাড়ি থেকে বন্ধুদের সাথে আড্ডা দিয়ে বিকাল 3টায় বাসায় আসলাম। তবে ডিভোর্স পেপারের বদলে অনেকগুলো গোলাপ ফুল নিয়ে এসেছি মিমকে প্রপোজ করব বলে। আমি রুমে ঢুকে দেখি মিম নেই। আমি সারা রুম খুঁজলাম, পেলাম না। ছাদে খুঁজেছি, চাও পেলাম না। তারপর আমার রুমের টেবিলের উপর একটা চিঠি পেলাম। চিঠিটা খুললাম, তাতে বেশি কিছু লেখা নেই। শুধু এতটুকু লেখা আছে, মেহেদি, তুমি আমায় ভালো না বাসলে কি হবে? আমি তো ঠিকই তোমায় ভালোবেসেছিলাম। তোমাকে আমি অনেক ভালোবাসি। তোমার ওই অবহেলা আমি আর নিতে পারছি না। তাই চলে গেলাম অনেক দূরে। আমাদের বাড়ি আর খোঁজ করে পাবে না। আমি আমাদের বাড়ি যাচ্ছি না, এই শহর ছেড়ে চলে যাচ্ছি। এই চেহারা তোমাকে আর দেখাতে দেব না। আর হ্যাঁ, আমি সাইন করতে পারবো না, কারণ আমি তো তোমাকে ভালোবাসি। আর আমি এত নিষ্ঠুর না যে ভালোবাসার মানুষকে ডিভোর্স দেবো। ভালো থেকো, হ্যাঁ। আর হ্যাঁ, মিষ্টিকে নিয়ে ভালোভাবে সংসার করবে। চিঠিটা লেখার সময় মিম অনেক কেঁদেছিল, যার কারণে চিঠির উপর পানির ছাপ বোঝা যাচ্ছে। চিঠিটা পড়ে আমিও কেঁদে ফেললাম। তারপর দৌড়ে এসে আম্মুর রুমে গেলাম। আর আম্মুকে বলছি, আম্মু মিম কই? মিম কোথায় গেল? তারপর আম্মু আমার কাছে এসে 2টা চড় মারলো। তুই যে এত খারাপ, আমি ভাবতেও পারছি না যে তুই এরকম। তুই যদি আমার বৌমাকে না নিয়ে আসিস তাহলে আমিও মিমের মতো চলে যাব। মিম কোথায় গেল? মিম মনে হয় রেল স্টেশনে গিয়েছে। আমি আর না দাঁড়িয়ে স্টেশনের দিকে দৌড়াতে লাগলাম। আমাদের বাড়ি থেকে স্টেশন 1 কিলোমিটার। তাই দৌড়িয়ে চলে আসলাম স্টেশনে। এসে অনেক খোঁজার পর দেখি একটা চেয়ারে পাশে ব্যাগ রেখে মাথা নিচু করে কান্না করছে। আমি মিমের সামনে গিয়ে দাঁড়ালাম, আর তখনই মিম মাথা উঁচু করে দেখলো আমি দাঁড়িয়ে আছি। মিম বলল, কি চাই আমার কাছে? নাকি কোনো জিনিস ভুলে ফেলে এসেছি? দাও, দিয়ে দাও আমার কাছে। নাকি সাইন করিনি বলে সাইন করাতে এসেছো? দাও, আমি সাইন করে দিচ্ছি। তারপর মিমে তারপর মিমকে দাঁড়া করালাম। কি ভেবেছ কি, হ্যাঁ? তুমি কি মনে করেছো আমি তোমায় ভালোবাসি না? তোমার থেকে বেশি ভালোবাসি আমি। তুমি যখন কষ্ট পাও, তোমার থেকে 1000 গুণ কষ্ট পাই আমি। তুমি কি আমার মন বোঝার চেষ্টা করেছো যে আমার মনটা কি চাই বা কাকে চাই? তুমি কি আমার চোখের দিকে ভালোভাবে তাকিয়েছো যে আমার চোখটা শুধু কাকে দেখতে চায়? আমার এই মনটা শুধু তোমাকে চায়, তোমাকে কাছে নিয়ে টেনে নিয়ে যেতে চায়। আমার এই চোখ দুটো শুধু তোমাকে দেখতে চায়। তুমি আমাকে ছেড়ে চলে গেলে আমার এই 2টা চোখ কাকে দেখবে? তুমি কেন বলছো না আমি হচ্ছে তোমাকে অনেক ভালোবাসি? এবার আমি কান্না করতে করতে আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো আর বলল, আমিও তোমাকে অনেক ভালোবাসি, তোমাকে ছেড়ে কোথাও যাব না। তারপর দুজন দুজনকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলাম। এবার মিম আমাকে এক ঝটকায় ছাড়িয়ে দিল। তাহলে মিষ্টিকে? কোন মিষ্টির কথা বলেছ? দেখো, একদম ঢং করবে না। ওই যে তুমি যাকে ভালোবাসতে। ও, ওইটা তো কাল্পনিক নাম। আর মিষ্টি নামে আমি কাউকে চিনি না। সত্যি বলেছ তো? সত্যি বলেছি। ওকে বিশ্বাস করলাম। এবার ওকে বিশ্বাস করলাম, এবার প্রপোজ করো। আমি সেই গোলাপগুলো পকেট থেকে বের করে নিয়ে মিমের সামনে হাঁটু গেড়ে বসে পড়লাম। আর হবে কি আমার দিনের সূর্য, যে আমার জীবনটাকে আলোকিত করবে? হবে কি তুমি আমার ওই পূর্ণিমার চাঁদ, যা আলোকিত করবে আমার রাত?
হবে কি আমার না দেখা স্বপ্ন, যা রোজ তোমাকে নিয়ে দেখতে চাই? হবে কি আমার মেয়ের আম্মু? তারপর মিম আমাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো, আর আমিও মিমকে শক্ত করে জড়িয়ে ধরলাম। মিম, আই লাভ ইউ। আমিও বললাম আই লাভ ইউ টু, সোনা। 4 বছর পর আমাদের এখন একটা মেয়ে আছে। মেয়ের নাম জান্নাত, তবে একদম ওর আম্মুর মতো হয়েছে, সবসময় দুষ্টুমিতে মেতে থাকে। তো গল্পটা শেষ হলো। আপনাদের কেমন লেগেছে গল্পটা বলবেন।